রাত 2:10। বছর 24-এর যুবক নয়ন বিছানায় পুরো আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার কাছে জানালাটা ভেজানো। হঠাৎ বাইরে একটি শব্দে ঘুম ভেঙে যায় নয়নের। চমকে উঠে বসে সে বিছানায়। চারদিক তাকিয়ে দেখে পুরো ঘর অন্ধকারে আচ্ছন্ন। শুধু একটি নীল রঙের ডুম লাইট জ্বলছে। তাতে যেন ঘরটা কেমন মায়াবী লাগছে। আওয়াজটা বাইরে থেকে আসছিল। মনে হলো কেউ যেন ঘরের চারপাশটা হেঁটে বেড়াচ্ছে। এত রাতে কে হেঁটে বেড়াচ্ছে ঘরের চারপাশে? চোর ডাকাত নয় তো আবার? নয়ন খাট থেকে নেমে ঘরের দরজার কাছে পৌঁছালো। পাশে একটা লাঠি দেওয়ালে দাঁড় করানো ছিল, সেটা তুলে নিল। অতি সন্তর্পণে দরজাটা খুলে বাইরে উঁকি মেরে দেখে পুরো করিডোরটি অন্ধকারে আচ্ছন্ন। অবস্থা দেখে নয়নের গা ছমছম করে উঠল। মনে সাহস জুগিয়ে এক পা দুপা করে এগিয়ে যায় সে করিডোরের দিকে। হাতে লাঠিটি তখনও ধরা আছে। গোটা বাড়িতে একা নয়ন ছাড়া আর কেউ নেই। বাইরে বেশ কনকনে শীত। কিছুক্ষণ পর মনে হলো কোথা থেকে যেন একটি সুন্দর গন্ধ ভেসে আসছে বাতাসে। ধূপ ধুনো মেশানো বেশ মিষ্টি একটা গন্ধ। কেমন যেন মাথাটা ঝিমঝিম করে উঠল নয়নের। কোথা থেকে আসছে এই গন্ধটা? আশপাশে কেউ পূজা করছে নাকি এত রাতে ধূপ ধুনা জ্বালিয়ে? চারদিকটা ঘুরে ঘুরে দেখে বুঝলো কেউ কোথাও নেই। সেই হেঁটে চলার খসখস আওয়াজটাও আর আসছে না। নয়ন নিজের শোবার ঘরে ফিরে যায় আর দরজাটি ভেতর থেকে বন্ধ করে দেয়। আওয়াজটা তো স্পষ্ট শুনলাম বলেই মনে হয়। কে জানে, কুকুর বিড়াল হবে মনে হয়। এত ঠান্ডায় রাতের বেলা মানুষ বেরোয় নাকি অজপাড়া গায়ে? এসব ভাবতে ভাবতে আচমকা চোখ পড়ল মেঝেতে, খাটের পায়ার এক কোণের দিকে। দেখে শিউরে উঠল নয়ন। রক্ত, বিন্দু বিন্দু রক্ত পড়ে আছে মেঝেতে। ভয়ে ভয়ে উপরে সিলিংয়ের দিকে তাকালো নয়ন। কিছু নেই, একদম পরিষ্কার। রক্ত? রক্ত কোথা থেকে এলো? আমার হাত পা কোথাও কেটে গেছে বলে তো মনে হচ্ছে না। এসব ভাবতে ভাবতে টিউবলাইটটা জ্বালিয়ে রেখে এক সময় ঘুমিয়ে পড়ে নয়ন। সকাল 9টা। কাজের মেয়ে মান্তুদির দরজার কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় নয়নের। একটু দেখছি অনেক বেলা হয়ে গেছে। দাদা বাবু, ও দাদা বাবু, দরজা খোলো না গো। যাই মান্তুদি। ঘড়িতে তাকিয়ে নয়ন দেখে সময় তখন সকাল 9:10। ঘুম থেকে ধর্মড় করে উঠে সদর দরজা খুলতেই দেখে মান্তুদি দাঁড়িয়ে। একটু ঘুমিয়ে পড়েছিলাম গো, তাই দরজাটা খুলতে অনেকটা দেরি হয়ে গেল। দেখো দাদা বাবু, জানি আপনি শহরের মানুষ, সকাল 9টা অবধি ঘুমোনো হয়তো আপনার অভ্যাস আছে, কিন্তু এটা গ্রাম। আমরা সকাল 5টা থেকে উঠে কাজ করি, তাই আমাদের কাছে 5 মিনিট নষ্ট মানে অনেক কষ্ট। সরি, একদম ঘুমিয়ে পড়েছিলাম। মান্তু যথারীতি তার নিয়ম মতো ঘরের সব কাজে হাত দেয়। নয়নের শোবার ঘরটি পরিষ্কার করার সময় হঠাৎ নয়ন বলে ওঠে, মান্তুদি, আমার খাটের পাশের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দেবে তো, একটা রক্তের দাগ লেগে আছে ওখানে। ব্রাশ করে ফ্রেশ হয়ে তার ঘরের টেবিলের উপর রাখা ল্যাপটপটি খুলে নিয়ে বসে নয়ন। এমন সময় মান্তু বলে ওঠে, আচ্ছা দাদা বাবু, তুমি যে বললে রক্তের দাগ, কোথায় রক্তের দাগ? আমি তো কিছু দেখতে পেলাম না। আরে ঠিক করে দেখো না, কাল রাতে আমি তো নিজের চোখে খাটের পাশে রক্তের দাগটা দেখলাম। রাতের অন্ধকারে কি দেখেছো দাদা বাবু? বিশ্বাস না হলে নিজের চোখে দেখো, দেখো না, কোথায় কিছু তো নেই। নয়ন মান্তুর কথা প্রথমে বিশ্বাস না করে খাটের কাছে যেতেই অবাক হয়ে গেল। সত্যি কোথাও কোনো রক্তের দাগ নেই। এটা কি করে সম্ভব? আমি তো কাল রাতে স্পষ্ট দেখলাম যে এখানে রক্তের দাগ ছিল। দাদা বাবু, আপনি তো কালই এসেছেন, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়েছিলেন, তাই হয়তো এমন মনে হয়েছে আপনার বিশ্রামের প্রয়োজন। নয়ন আর কাজে মন বসাতে পারল না। হেঁটে বেড়ানোর শব্দও ভুল, রক্তের দাগও দেখার ভুল। এত ভুল কি হওয়া সম্ভব নাকি? নিজের মনকে কিছুতেই আশ্বস্ত করতে পারল না সে। তার গতকাল রাতের শব্দ, সারা করিডোর জুড়ে ধূপ ধুনোর গন্ধ, রক্তের দাগ, এই সবের কথা মাথায় ঘুরতে লাগলো। আর
আচ্ছা দাদাবাবু, আজকের মতো সব করে দিয়েছি, তোমার খাবার ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। বেশি সময় দাঁড়ালে চলবে না, আমাকেও তো আবার অনেক বাড়িতে কাজে যেতে হবে গো। এই বলে মান্তুদি চলে যায় বাড়ি থেকে। ফাঁকা ঘরে নয়ন সিলিংয়ের দিকে তাকিয়ে গতকাল এখানে আসার কথা ভাবতে লাগলো। নয়ন পাল নবাবপুরের এক গরিব বাড়ির ছেলে। তার বাবার ছোট একটি মুদিখানা আছে। অনেক কষ্ট করে পড়াশুনো করে সরকারি কলেজে ডিপ্লোমা পড়ছে সে। কলেজেরই একটি প্রজেক্টের কাজে এই কুসুমপুরে এসেছে সে গতকাল। অবশ্য তার সাথে এই গ্রামে আসার কথা ছিল তার প্রিয় বন্ধু আদিত্যের, কিন্তু হঠাৎই আদিত্যের মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ায় আসতে পারেনি সে। অগত্যা নয়নকে একা আসারই সিদ্ধান্ত নিতে হলো এই গ্রামে। কুসুমপুর স্টেশনে নামতে বেশ রাত হয়ে গেছিল নয়নের। ট্রেনটা অনেকটা ঝোলালো। সন্ধে 6টায় ঢুকে যাওয়ার কথা ছিল, এখন 8:30। একদিকে এই পাড়াগাঁয়ের গ্রাম, অন্যদিকে পৌষে রাতের কুয়াশা। সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ বিরাজ করছে চারিদিকে। কলেজের এক বন্ধু মারফত সে খবর পেয়েছিল কুসুমপুরের দত্তবাড়ির, তাই নয়ন ঠিক করেছে ওখানে থেকেই সে প্রজেক্টের কাজ শেষ করবে। রাত হয়ে যাওয়ার কারণে স্টেশন চত্বরটা একেবারে ফাঁকা হয়ে গেছিল। সব দোকানপাট বন্ধ, আশপাশে একটাও মানুষের চিহ্ন নেই। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোককে দেখে এদিকেই এগিয়ে আসছে। এই যে দাদু, একটু শুনবেন? কি হলো, আমাকে কিছু বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ দাদু, বলছি দত্তবাড়িটা কোথায় বলতে পারবেন? দত্তবাড়ির নাম শুনেই অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে বৃদ্ধ বললেন, কি দত্ত বাড়ি? আমি প্রজেক্টের কাজে এই গ্রামে এসেছি আজকেই। ওই বাড়িতে থেকেই প্রজেক্টের কাজ করতে চাই। একটু ঠিকানাটা যদি বলেন। এ কি বলছো তুমি? না বাবা, এই ভুল তুমি করো না। ওই বাড়ি অনেক দিন থেকে ফাঁকা পড়ে আছে, ওখানে যেও না তুমি। নয়ন বৃদ্ধের কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় এবং বলে, আপনি এত ভয় কেন পাচ্ছেন দাদু? ভূত প্রেত আমি মানি না, আপনি ঠিকানাটা বলুন, কোনো অসুবিধা নেই। তুমি এই পথের শেষে একটি মোড় পাবে, সেটা ধরে ডান দিকে গেলেই একটা রাস্তা পাবে। সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে দেখবে একটা সাদা রঙের দোতলা বাড়ি, সেটাই হলো দত্ত বাড়ি। আচ্ছা দাদু, ধন্যবাদ। বৃদ্ধের কথা শুনে গ্রামের মেঠো পথ ধরে এগোতে থাকে নয়ন। কি অদ্ভুত একটা জায়গা! সবেমাত্র রাত 9টা হয়েছে, তাতেই রাস্তায় একটা ভ্যান রিক্সা অব্দিও পাওয়া গেল না। আর ফোনের টাওয়ারও তো দেখছি নেই বললেই চলে। বেশ কিছু পথ হেঁটে যাওয়ার পর সে দেখতে পায় একটি পুরনো সাদা বাড়ি। বাইরে লেখা আছে দত্ত বাড়ি। বাড়িটি দেখে বেশ পুরনো মনে হলো। জায়গায় জায়গায় প্লাস্টার ভেঙে ইট বেরিয়ে আছে। তবে বাড়িটি যে বনেদি বাড়ি সেটা বুঝতে অসুবিধে হলো না নয়নের। এগিয়ে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলো নয়ন। কেউ কি আছেন বাড়িতে? শুনছেন? কেউ আছেন বাড়িতে? বেশ কয়েকবার ডাকার পর বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন দত্ত বাড়ির কেয়ারটেকার দিনু। আসুন দাদাবাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ দিনুদা, আসতে অনেকটা দেরি হয়ে গেল, ট্রেনটা 2 ঘন্টা লেট করালো। আচ্ছা, আপনি বাড়ির ভেতরে আসুন, আমি আপনার ঘরটা তাড়াতাড়ি খুলে দিই। দিনু নয়নের শোবার ঘরটি দেখিয়ে দিল। আপনি আসবেন বলেই এই ঘরটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। আচ্ছা দিনুদা, এই এত বড় বাড়িতে কেউ থাকে না কেন? না মানে এমনি আর কি। এই বাড়ির লোকেরা সব অন্য জায়গায় চাকরি সূত্রে থাকে, তো এই বাড়ি একদম ফাঁকা থাকে। তাই আপনার মতো কেউ যদি আসে তাহলে ভাড়া দেওয়া হয়। ঠিক আছে, আমি তাহলে আসি, অনেকটা রাত হয়ে গেল তো, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না আর। সে কি, তুমি থাকবে না এখানে রাতে? না 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 দাদাবাবু, আমি থাকবো না এখানে। এই বলে তাড়াহুড়ো করে যেন একরকম বাড়ি থেকে পালিয়েই গেল দিনু। হঠাৎ একটা বাসন পড়ার আওয়াজে চটকা ভেঙে যায় নয়নের। তাকিয়ে দেখে ঘড়িতে দুপুর 12টা। যাই গিয়ে দেখি রান্নাঘরে আবার কিসের আওয়াজ হলো। নয়ন রান্নাঘরে গিয়ে দেখে
মান্তুদি তার জন্য মাছের ঝোল রান্না করে রেখে গিয়েছিল, সেটা এখন মেঝেতে উল্টে পড়ে আছে। বিড়াল আবার কোত্থেকে ঢুকলো? সব দরজা জানলা তো বন্ধ করা। নয়নের কপালে সেদিন আর মাছ খাওয়া জুটল না, শুধু আলু ভাতে ভাত খেয়ে তাকে সেদিন থাকতে হলো। নয়ন দুপুরের খাবার খেয়ে আবার বসলো ল্যাপটপ নিয়ে। কাজ করতে করতে নয়নের হুঁশ নেই যে কখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ তার কানে একটা শব্দ আসে। ঘুমের মধ্যেই সে শুনতে পায় তার টেবিলে রাখা গ্লাসটি থেকে কেউ যেন জল খাচ্ছে। চট করে ঘুম ভেঙে যায়। কি, এ বাবা, সন্ধে হয়ে গেছে তো, আমি বরং আলোটা জ্বালিয়ে দিই। নয়ন চেয়ার থেকে উঠে আলো জ্বালাতে যাবে, এমন সময় হঠাৎই সে দেখে অন্ধকার করিডোরে এক জোড়া জ্বলন্ত চোখ। সেটা দেখা মাত্রই শিউরে ওঠে নয়ন। কে 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 ওখানে? লাইটের সুইচ টেপে, কই কিছু তো নেই করিডোরে। আবার ভুল দেখলাম। এই পৌষ মাসেও নয়নের কেমন যেন গরম লাগতে শুরু করেছে, অল্প অল্প ঘামও দিচ্ছে। হঠাৎ দপ করে কারেন্ট চলে যায়। যা, এইটাই বাকি ছিল এখন। একে কেমন গুমোট করছে, সেই সাথে কারেন্টটাকেও এক্ষুনি যেতে হলো। এদিকে ঘরের ভেতরের বাতাসের তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করলো, যেন পুরো ঘরটা একটা অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না নয়ন। আর ঠিক এই সময় তার পেছনে একটি খসখসে পায়ের শব্দ শোনা যেতে লাগলো। শব্দটা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। নয়ন পেছনে ফিরতেই দেখল করিডোরের অন্ধকারের দিক থেকে একটি ছায়া আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। ছায়াটি সামনে আসতেই নয়নের হৃৎপিণ্ড যেন থমকে গেল। 24-25 বছর বয়সী একটি মেয়ে, পরনে লাল বেনারসি, কিন্তু তার জায়গায় জায়গায় পুড়ে কালো হয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ, যেটার একদিকটা পুড়ে কুঁচকে গিয়ে হাড় বেরিয়ে এসেছে। কেন কেন এসেছিস এই বাড়িতে? হ্যাঁ, কেন এসেছিস? যে এই দত্ত বাড়িতে পা রাখে তাকে আমি ছাড়ি না, তাকে আমি ছাড়ি না, তাকে আমি ছাড়ি না। এই বলে সে আচমকা তার লম্বা হাত দিয়ে নয়নের গলা টিপে ধরল। নয়ন যন্ত্রণায় গোঙাতে শুরু করে। সারা ঘরে এক বিশ্রী পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি 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 আপনার কোনো ক্ষতি করিনি, আমি আপনার কোনো ক্ষতি তো করিনি, দয়া করে আমাকে যেতে দিন, যেতে দিন, যেতে দিন, দয়া করে আমাকে যেতে দিন। আর ঠিক সেই মুহূর্তে কোথা থেকে হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস জানালা দিয়ে ঘরে ঢুকল। সেই বাতাসের সাথে মিশেছিল খুবই পরিচিত সেই ধূপ আর ধোঁয়ার গন্ধ, যেটা প্রথম রাতে করিডোরে পেয়েছিল সে। সেই গন্ধে যেন সেই অশরীর ক্ষমতা এক নিমেষে স্থিমিত হয়ে এলো। অদৃশ্য কোনো এক শক্তি যেন সজোরে সদর দরজাটা খুলে দিল। গলার কাছটা ক্রমে আলগা হয়ে আসতে থাকে নয়নের। সুযোগ পেয়ে আর এক মুহূর্ত দেরি না করেই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে অন্ধকার রাস্তায় ছুটতে থাকে সে। পেছনে শুনতে পায় সেই অশরীরী তীব্র চিৎকার। কতক্ষণ এক নাগাড়ে নয়ন দৌড়চ্ছে কোনো হুঁশ নেই তার। সামনে দেখে বেশ কিছু মানুষের ভিড়। সে প্রাণপণে সেই ভিড়ের দিকে আরো জোরে দৌড়তে থাকে। কাছে গিয়ে দেখে একটা মানুষের মৃতদেহ সাদা কাপড়ে ঢেকে সাজানো হয়েছে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। মুখটা দেখে চিনতে পারল নয়ন। ইনি গতকালের সেই বৃদ্ধ লোকটি যে তাকে দত্ত বাড়িতে আসতে বারণ করেছিল। আর সেই মৃতদেহ থেকেই সেই চেনা ধূপ ও ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে ভুর ভুর করে। নয়ন সেখানেই থম মেরে দাঁড়িয়ে থাকে। কয়েক মুহূর্ত আগে তার সাথে কি ঘটনা ঘটল সে কিছুই বুঝতে পারছে না। ক্রমে মৃতদেহটিকে সৎকার করতে সবাই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই চলে গেলে নয়ন দেখে একজন চেনা মুখ তার দিকে এগিয়ে আসছে। দিনু। আরে দাদাবাবু, আপনি এখানে এত রাতে কি করছেন? নয়ন দিনুকে সব কিছু খুলে বলে। দিনু কিন্তু সব শুনে তেমন কিছুই অবাক হলো না। সে নয়নকে সাথে করে নিজের বাড়ি নিয়ে যায়। পথে যেতে যেতে সে সমস্তটা খুলে বলে নয়নকে। দত্তবাড়ির ছোট মেয়ে মেঘা পরিবারের অমতে গিয়ে
এক অন্য জাতে বিয়ে করে স্বামী নিয়ে একদিন ওই বাড়িতে আসে। তখন ওই বাড়ির কর্তা রামহরি দত্ত এ পাড়ার খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ছোট মেয়ের এরকম সিদ্ধান্ত তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। গোটা গ্রামের চোখে তার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল। একদিন আর থাকতে না পেরে তিনি নিজে হাতেই তার মেয়ে জামাইকে খুন করে আগুনে পুড়িয়ে মারে এই বাড়িতেই। সবাই জানতো বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে মেয়ে জামাই পুড়ে মারা যায়। কিন্তু এই ঘটনার পর 1 বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ করেই একদিন রামহরি বাবুর দেহ কড়িকাঠ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপরই এই পরিবারের বাকি লোকজনেরা অন্যত্র চলে যায় এই বাড়ি ছেড়ে। দিনুর বাবা রামহরি বাবুর খাস চাকর ছিলেন। তিনি গত বছর মারা গেলে দিনুই এই বাড়িটিকে মাঝে মধ্যে ঝাড়পোছ করে রাখে। এই বলে দিনু নয়নের কাছে ক্ষমা চায়। সে বড় গরিব। নয়নের ভূতের ভয় নেই জেনেই 2 টাকার লোভে এই বাড়ি সে নয়নকে ভাড়ায় দিয়েছিল। তার কোনো খারাপ অভিসন্ধি ছিল না। পরের দিন সকালের প্রথম ট্রেন ধরে নয়ন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দিনুকে সে ক্ষমা করে দিয়েছে। সেই বুড়ো দাদু তো তাকে আগেই সাবধান করে দিয়েছিল, কিন্তু নয়ন নিজের ইচ্ছেতেই দত্ত বাড়িতে উঠেছিল। একটি ব্যাপার আছে যেটা এখনো নয়নের বোঝার বাইরে। সেই রাতে হঠাৎ করে কোথা থেকে সেই দমকা হাওয়া এসেছিল যেটা নয়নকে বাঁচিয়ে দিয়েছিল সেই অশরীরীর হাত থেকে। আর সেই ধূপ ধুনোর গন্ধ, তারও রহস্য কি আপনারা কি বলতে পারবেন?